পাহারা দিলেই চলবে না, পাহারা দিতে হবে। উত্তরিয়া জঙ্গল থেকে চন্দন কাঠ চুরে পাচার হয়ে যাচ্ছে, আমাকে গিয়েও সেখানে পাহারা দিতে হবে। জাগো মানিক ডাঙ্গার গ্রামবাসী, সব জাগো, আরে জাগ জাগো, জাগ জাগো, জাগ জাগো। শুরু করতে চলেছে এক লোমহর্ষ বেদনা বিহুর রহস্য ঘন রোমাঞ্চকর যাত্রাপালা। শেষ রাতের সানায়, শেষ রাতের সানায়, শেষ রাতের বল, উত্তরে পাহাড়ের জঙ্গল থেকে চন্দন কাঠ কোথায় পাচার করে? সত্যি করে বল, বলছি এখনো বাঁচতে চাস তো? জানিস না এই তোদের মতন গুন্ডা মস্তানদের পেট থেকে কি করে কথা বার করতে হয়, তাই এই অভিজ্ঞান সরকার ভালো মতন জানে। তাই বলছি বাঁচতে চাস তো এখনো সত্য কথা বল, বল বলছি। আমি কিছুতেই বলতে পারবো না, আমার হুকুম ছাড়া কিছুই বলতে পারি না। বলবি না? বলবি না? একটা কথা মনে রাখিস, আমি কিন্তু বালি বড়াও নয়, জল ডোড়াও নয়, জাত গৌরব এক সবলের ছবি। এই কথাটা তোর ওপর তলার বাপ দিকে গিয়ে বলে দিবি যে এই মানিকডাঙ্গা থানায় তোর বাপেরও বাপ এসে গেছে রে। তাই বলছি এখনো বাঁচতে চাস তো সত্য কথা বল, বল বলছি। আমাকে মেরে ফেললো, আমি কিছুতেই বলতে পারবো না। বলবি না? বলবি না? তবে শালা তোকে একদমই মেরে ফেলবো। বল 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 বল। দেখ শালা, ফোনে তোর বাপ কি বলছে? হ্যালো স্যার। ইয়েস স্যার। কি আপনি কি বলছেন স্যার? স্যার চন্দন কাঠ পাচার করতে গিয়ে ধরা পড়েছে স্যার। আপনি আমায় একটা সুযোগ দিন, আমি ওর কথা থেকে ঠিক বার করব। কি বলছেন স্যার? ছেড়ে দিতে হবে? ইয়েস স্যার, ইয়েস স্যার। মিস্টার মুখার্জি, মিস্টার মুখার্জি, ইয়েস মিস্টার মুখার্জি, এই শালা খুঁড়ের বাচ্চাটাকে নিয়ে যেয়ে থানার বাইরে ছেড়ে দিন। এই শালা পুলিশ, তুই আমার কিচ্ছু করতে পারবি না। একটা কথা মনে রাখবি, শালা বাপেরও বাপ থাকে। চলি, গুড বাই। আজই আমি রেজিগনেশন সাবমিট করব। সামান্য কনস্টেবল থেকে এতগুলো বছর পার করে আজ আমি এই মানিকডাঙ্গা থানার ওসি, কিন্তু আমি এতগুলো বছরে বুঝতেই পারলাম না আমি একজন সরকারি কর্মচারী নাকি বেসরকারি কৃতদাস। ইয়েস কাম ইন। আমাকে ডেকেছেন? ইয়েস মিস্টার মুখার্জি, আমি এই চাকরির পদ থেকে ইস্তফা দিতে চাই। কি বলছেন স্যার? ঠিকই বলছি। এই চাকরি করে না পেলাম জনতার আশীর্বাদ, না পেলাম সাংসারিক সুখ, শুধু পেয়ে গেলাম ধিক্কার, আঘাত আর অবজ্ঞা। এই চাকরি আমার আর ভালো লাগছে না মিস্টার মুখার্জি। কি বলছেন স্যার? আজকালকার দিনে সরকারি চাকরি ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? এই ন্যায়ের পোশাক পরে অন্যায়ের সাথে বন্ধুত্ব করাটাও কি ঠিক হবে স্যার ইয়েস মিস্টার মুখার্জি, প্রথম দিনের কথাটা একটু ভেবে দেখুন। যেই দিন আমরা দেশ ও দশকে বাঁচাবার জন্য শপথ নিয়েছিলাম, ব্যাড লাক, শপথ পথে হাঁটলেও আমরা সেই পুতুল নাচের পুতুলের মতন অন্য পথে হাঁটছি। কিন্তু স্যার এখানে তো এরকম কোনো প্রবলেম হয়নি। হয়নি? তবে আমি বেশ ভালো মতন বুঝতে পারছি এবার হবে। এই মানিকডাঙ্গা থানায় বদলি হয়ে এসেছি মাত্র 7 দিন, আর এই 7 দিনই শুনতে পেয়েছি উত্তরের পাহাড়ের জঙ্গল থেকে প্রতিদিন চড়া পথে কাঠ পাচার হয়, মেয়েদের জোর করে ধর্ষণ করা হয়, চা বাগান থেকে প্রতিদিন টন টন চা চুরি করা হয়। কে বা কারা করছে সেটা কেউ জানে না মিস্টার মুখার্জি। একটু ভুল করছে স্যার, প্রমাণ থাকলেও এই সমস্ত ক্রিমিনালদের ধরা যাবে না। কারণ কারণ আপনার আমার চেয়েও ওই বসে থাকা উঁচু তলার নেতা অফিসারদের সব কিনে রেখেছে। তাই বলছি স্যার, অহেতুক এসব চিন্তা ভাবনা না করে যেমন চলছে তেমনই চলতে দিন। মিস্টার মুখার্জি, একটা কথা ভুলে যাবেন না স্যার, আধুনিক শিক্ষা সভ্যতার নামাবলী গায়েতে ইন্টারনেটে এই পৃথিবীতে আমরা মানে প্রতিটা মানুষ আনফিট, প্রতিবন্ধী। শব্দটা আনফিট নয় মিস্টার মুখার্জি, হবে মিসফিট। যার যেটা হবার ছিল সেটা না হয়ে হয়েছে অন্য কিছু। হবার কথা ছিল অভিনেতা,
এই মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে মিথ্যে সংলাপ বলবে ঠিকই, কিন্তু হয়েছে নেতা। ওই মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে মিথ্যে সংলাপই বলছে, শুধু ধরনটা আলাদা। ছিল ডাক্তার, ছুরি কাঁচি নিয়ে অপারেশন করবে ঠিকই, কিন্তু হয়েছে ডাকাত। ওই ছুরি কাঁচি নিয়ে অপারেশনই করছে, শুধু ধরনটা আলাদা। পুলিশ, হাত পেতে ভিক্ষে চাইবো, হলাম পুলিশ, শুধু ধরনটা আলাদা। ইয়েস মিস্টার মুখার্জি, এত কিছুর পর ওই 15ই আগস্ট কিংবা 26শে জানুয়ারি আমাদের চিৎকার করে বলতেই হবে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বলতে পারেন মিস্টার মুখার্জি, বলতে পারেন জাহাঁ সে আচ্ছা কথাটা বাই হাত কটা লোক এই অন্তর থেকে বলতে পারে? পারবে অফিসার, পারবে। বিদেশি স্বৈরাচারী শক্তিকে ধ্বংস করে আমাদের গলা মিলিয়ে বলতে হবে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। हम बुलबुल हैं, इनकी गुलिस्तान हमारा। কে আপনি? নবাব চৌকিদার। আপনি তাহলে আড়াল থেকে পুলিশকে ক্রিমিনাল ধরতে সাহায্য করেন? শুধু তাই নয় স্যার, ওই নবাবদার জন্য মানিকটাকে ছোট্ট ছোট্ট চুরি চিন্তা সব বন্ধ হয়ে গেছে। শুধু এই চুরি চিন্তাই বন্ধ করলে চলবে না নবাব বাবু, বন্ধ করতে হবে সমস্ত চোরাপথ, বন্ধ করতে হবে ভারতবর্ষের শরীর থেকে সমস্ত করাপশন, যেগুলো যেগুলো আইনের পোশাক পরেও করতে পারছি না নবাব বাবু। কেমন করে করবেন? পশ্চিমবাংলা গ্রামগঞ্জের থানাগুলোতে ঘুরেই বুঝতে পারবেন। থানায় ফোন আছে, লাইন নেই, তাই পাওয়া যায় না। থানায় জিপ আছে, কিন্তু পেট্রোল নেই, তাই চলে না। অফিসারদের কোমরে গোদা একটা করে পিস্তল আছে, কিন্তু চালাবার হুকুমদার নেই, তাই চালাতেও পারেন না। প্রশাসনের ভবিষ্যৎ অন্ধকার, বাচ্চাদের একটু আলো করবেন, তারও উপায় নেই, কারণ ব্যাটারি নেই, টর্চও জ্বলবে না। নবাবদা, ভারতবর্ষের আইন অন্ধ, প্রশাসন মুক্ত করে পড়েছে। হসপিটালে বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মানবতা। জীবন যুদ্ধে পরাজিত হয়ে সংসার কারাগারে বন্দি চাকরিজীবী মানুষ আজ চারিদিকে শুধু ব্যভিচার আর সন্ত্রাসের হানাহানি। জানি, তবু তো মনুষ্যত্বটাকে বিসর্জন দিতে পারি না নবাব বাবু। আমি একজন মান আর হৌস সম্মিলিত মানুষ হয়ে এই আইনের পোশাকের কর্তব্য পালন থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবো না। নো নো, ইটস কোয়াইট ইম্পসিবল। পারবেন পারবেন, কে বা কারা সন্ত্রাস ঘটাচ্ছে তা আমি আপনাকে বলবো। আপনি? হ্যাঁ আমি। এই নিন, এটা কি? একটা ডায়েরি। ইচ্ছা ছিল লেখা খবর হয়ে গেলাম চৌকিদার, কিন্তু লেখার অভ্যস্ত তো থাকতে পারিনি, তাই অসত্যের মুখোমুখি জানার জন্য সত্যের কালি দিয়ে লেখা কিছু দুঃসাহসিক প্রমাণ আমি দিনের পর দিন এই ডায়েরিতে লিপিবদ্ধ করেছি। মানিক ডাকার অনেক ইতিহাস আপনি এই ডায়েরি পড়লেই জানতে পারবেন। তবে অনুরোধ, ডায়েরি পড়ি কোনো স্টেপ নেবেন না। বেশ, আমি আপনার কথা অনুযায়ী সময়ের জন্যই অপেক্ষা করব। ঠিক যেমন এই ছোট্ট ভাঙনা বিট্টু এতগুলা দিন তার বাপ মায়ের জন্য অপেক্ষা করে আছে, কিন্তু কিন্তু বলাইতে পারেন স্যার, ওই ফুলের মতন বাচ্চাটাকে আর কতদিন অপেক্ষা করতে হবে কঠে? বিনাশ! কোন যে খবর পেলাম আমাদের নতুন অফিসার আইছে, তাই তো চলে এলাম বটে। কি আপনি? কিন্তু আপনার অভিযোগ তো আমার মগজে ঢুকলো না। কি জন্যই বা আপনার ভাগনা ওই ফুলের মতন শিশুটা অপেক্ষা করছে? আমি বলছি অফিসার, ওর নাম বিলাস, বিলাস মুর্মু। আমাদের এমএলএ লালমোহন গাঙ্গুলি কাজের লোক, সেই ছোট্ট বিট্টুর মামা। মামা? হ্যাঁ স্যার, এই বিট্টু ছাড়া আমার কেউ লাই বটে। আমার একমাত্র বোন, গোলাপের একমাত্র ছেলে বটে। ছোটবেলাতে বাপ মা মরে যাবার পর থেকে ওই গোলাপটারে আমি কোলে পিঠে করে বড় করলাম, প্রেম করে পূর্ব পাড়ার গোবিন্দকে বিয়ে করলাম স্যার। আর 1 বছরের মাথায় সেই ছোট্ট বিট্টু হলো। গোবিন্দ, গোলাপ আর বিট্টুকে নিয়ে আমি স্যার ভালোই ছিলাম, কিন্তু 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 সেই যে রাতের অন্ধকারে পুলিশ এসে বিট্টুর মা বাবাকে ধরে নিয়ে গেল স্যার, তখন থেকে আর ছাড়লো না স্যার, আর ছাড়লো না। কিন্তু বিট্টুর বাবা মা কি অপরাধ করেছিল? বাবু, আপনিও তো সেই রাতে ছিলেন বটে, স্যারকে সব খুলে বলুন। বলবো, সময় হলেই বলবো। বেশ, আমি জানি না এখন বিট্টুর বাবা মা কোথায় আছে, তবু আমি তোমায় কথা দিচ্ছি ওর বাবা মাকে আমি ওর কাছে ফিরিয়ে দেবই। বাচ্চা আজকালকার দিনে পুলিশ কোথা দিয়েও কোথা রাখতে পারে, তাই তাই সামনের কাছে আমার একটাই অনুরোধ স্যার,
দিন না খেয়ে জমিয়ে রাখা সেই 10 টাকা, সেই 10 টাকা আমার ভাঙা আমাকে পাঠিয়েছে। কিন্তু ছেলেরা টিফিন না খেয়ে আমায় টাকা পাঠিয়েছে কেন? ও জানে এ ঘুষের টাকা না পেলে পুলিশ গরু কাজ করে না। তাই তাই আপনার ভাগনা আমায় ভুল বুঝলেও আপনি আমায় ভুল বুঝবেন না। এই নিন, টাকাটা ফেরত নিয়ে যান। না স্যার, টাকাটা আপনি ফেরত দেবেন না। কারণ মেজবাবু ঠিক কথাই বলেছেন স্যার, ঠিক কথাই বলেছেন। এই টিকাটা আমি রেখেই দিই, আর ওই টিকার বিনিময়ে আমি আপনার কাছ থেকে স্যার একটু সান্ত্বনা কিনবো স্যার, সান্ত্বনা। ওই ফুলের গাছটাকে বাঁচিয়ে রাখার সান্ত্বনা স্যার, ওই ফুলের গাছটাকে বাঁচিয়ে কি ব্যাপার মিস্টার মুখার্জি? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। সেই ছেলেটা টিফিন না খেয়ে আমায় টাকা দেবে, আর সেই টাকা কিনা আমি হাত পেতে নেব? হ্যাঁ নেবেন নেবেন, কারণ কারণ সেই ছোট্ট বিট্টু আর বেশি দিন বাঁচবে না। নবাবু, এ আপনি কি বলছেন? ঠিক কথাই বলছি। ব্লাড ক্যান্সার কাউকে বেশি দিন বাঁচিয়ে রাখে না। ওই পৃথিবীতে থাকার পাসপোর্টটা ওই সর্বশক্তিমান ঈশ্বর বেশি দিনের জন্য রিনিউ করেনি স্যার। হ্যাঁ স্যার, ছোট্ট বিট্টু ধারে না, টাকা না দিলে পুলিশরা কোনো কাজ করে না। তাই সেই টাকা দিয়ে সে একটু ভালোবাসা কিনে নিতে চায় এই থানা থেকে। ওই আশা নিয়ে যাই বলি হয়তো সে বেঁচে আছে। যেদিন ওই টাকা নেবেন না সেই দিনে ও আশা হতে হবে। আর বলা যায় না সেই দিনে হয়তো আমি চলি ওই মানিকটাকে পাহারা দিতে হবে, জাগাতে হবে নিরক্ষর মানুষগুলোকে স্বাক্ষর করাতে হবে, জাগাতে হবে ঘুরে থাকা বাংলার ভিতর মানুষগুলোকে। জাগো জাগো বাংলার মানুষ, সব জাগো, এই জাগ জাগো, জাগ জাগো, জাগ জাগো। ভারী আশ্চর্য চরিত্রের মানুষ ওই নবাব চৌকিদার। আপনার চরিত্রটাও তো আমার কাছে আসতে যে লাগছে মিস্টার মুখার্জি। বলুন মিস্টার মুখার্জি, ওরা এখন কোথায়? সেদিন বিট্টুর বাবা মাকে আপনারা গ্রেপ্তার করেছিলেন কেন? কতদিনের সাজা হয়েছে তাদের? এখন ওরা কোথায় আছে? সব প্রশ্নের উত্তর কিন্তু আমার চাই মিস্টার মুখার্জি। স্যার, বিট্টুর মা গোলাপ, গোবিন্দবাবু মানে থামলেন কেন? বাবু মানে What? আপনি কি বলছেন মিস্টার মুখার্জি? আমি যে বিট্টুর হয়ে বিলাসকে কথা দিলাম, কথাগুলো আপনি আমায় আগে বললেন না কেন মিস্টার মুখার্জি? ও গড, এখন আমি কি করব? একটা চাপা যন্ত্রণা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। ছাড়বো না, ছাড়বো না, আমি তোমায় কিছুতেই ছাড়বো না। তুমি যতই ওপর তলায় বসে থাকো না কেন, আইনের পোশাক পরা যতগুলি অফিসারকে কেন না কেন, তোমায় আমি কিছুতেই ছাড়বো না। এই ছোট্ট বিট্টুর চোখের জলে তোমায় আমি ডুবিয়ে মারবই। এই আইনের পোশাকের ভিত্তিতে তোমায় আমি বলছি, মানিক ডাঙাকে তোমার কবল থেকে মুক্ত করবই। তুমি যতই এই বাড়ির তালা চাবি দিয়ে অরাজকতাকে বন্ধ করে রাখো না কেন, সত্যের হাত দিয়ে সেই তালা খুলে তোমার হাতে করিয়ে দেবো ন্যায় নীতির হাত করা। I promise! আচ্ছা যদু কাকা, আমি লোকমুখে শুনেছি যে কর্তা বাবুর বাবা বড় বাবু মারা গেছে। তাহলে তুই ভুল শুনেছিস বাটা চাপা। রায় সবে চৌধুরী বাপ তোদের বড় বাবু মারা যায় নাই, ওকে খুন করা হয়েছে বটে। আমি লোকমুখেতে শুনেছি, তা সত্যি? আচ্ছা আচ্ছা, বড় দিদিমণির বিয়ের দিনই তাহলে ওই বড় বাবুকে মারা হয়েছে, তাই না? দেয়ালেরও কান আছে, এসব নিয়ে আমাদের আলোচনা না করাই ভালো। আর তাছাড়া তোমাকে একটা কথা বলে দিলাম, চৌধুরী বাবু তোমাকে তো এ বাড়িতে আসতে বারণ করে দিয়েছে, তবু কেন তুমি বারবার এখানে আসছো বলো? ও কেনের উত্তরটা আমার জানা লাইগো যদু কাকা। আসলে আসলে আমি হলাম কি একটা ফুটবল। ওদিকে লালমোহন বাবুর বউ কাজল দিদি বলে এই বাড়ি থেকে খবর নিতে, আর চৌধুরী বাড়িতে কোনো খবর পাঠাবেন নাই। তবু আমাকে আসতেই হবে। আমি যে লালমোহন বাবুর মায়না করা চাকর বাটে। ছোড়েন ওসব কথা, এখন বলেন তো চৌধুরী বাবু কেমন আছে?
এই মানিক ডাঙ্গার বুকে সত্য, আদর্শ, সততার প্রতিবাদের পতাকা উড়িয়ে এই চৌধুরী বংশের প্রত্যেকটি চরিত্র যেমন তাদের অস্তিত্বকে বজায় রেখে গেছে, এই রাজশেখর চৌধুরীও ঠিক একইভাবেই তাদের অস্তিত্বকে বজায় রেখে ভীষণ ভীষণ ভালো আছে। কিন্তু বিরাজ, তুমি বরং আমার কথা চিন্তা না করে তোমার মনে বই লালমোহন আর তার পরিবারের কথাই চিন্তা করো। আসলে যে কাজলকে তোমরা আমাকে আমার বোন হিসেবে জানো, সে আমার বোন নয়। বহুদিন আগে কর্তব্য আর মানবতার খাড়া দিয়ে টুকরো করে ফেলেছি আমাদের সম্পর্ককে। কাজল আমার বোন নয়, ও লালমোহন গাঙ্গুলির স্ত্রী। এই পরিচয় নিয়েও যদি বাঁচতে চায় তো ভালো, ছোট মুখে বড় কথা বলবো লাই চৌধুরী বাবু। তবে কাজল দিদিকে আপনি ভুল বলে না মানলো, ও কাজল দিদি আপনাকে এখনো দাদা মানে। প্রত্যেক ভাই ফোটার দিন আপনার বোন আপনাকে ফোটার দেওয়ার জন্য এ বাড়িতে এসেছেন। রাখি পূর্ণিমার দিন একটা রাখি নিয়ে আপনার পরানোর জন্য এসেছেন, কিন্তু কেন জানি না আপনি ভাই ফোটা না নিয়ে, রাখি না পরে ওকে আপনি কেন তাড়িয়ে দিয়েছেন কর্তা বাবু? হ্যাঁ কর্তা বাবু, কাজল দিদি না হয় অন্যায় করেছে, কিন্তু তাকে কি ক্ষমা করে দেয়া যায় না? আপনি বড় ভাই হয়ে কি ছোট বোনটাকে ক্ষমা করতে পারেন না? না, পারি না। কারণ বড় ভাই হয়ে ছোট বোনকে ক্ষমা করলে আমি আমার চেতনার কাছে ছোট হয়ে যাব। তোমরা আমার অন্তরের জ্বালা যন্ত্রণাটা কথাটা তোমাদেরকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। প্রদীপের চলা আগুনটাকে দেখেছো? এখনই প্রদীপের নিচের নিকষ কালো অন্ধকারটাকে। বিলাস, তুমি মানিক ডাঙ্গার আদর্শ গল্প তুমি আমার বাড়িতে যখন খুশি আসবে, তাই বলে ওই লালমোহন গাঙ্গুলির খবর এ বাড়িতে দিতে, বা এ বাড়ির খবর ও বাড়িতে দিতে নয়। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আমার কথা আমার মনে থাকবে চৌধুরী বাবু। তবে আমি বলি কি, আপনি ও বুকের একটা পাথর চাপায় রেখেছে, ওই পাথরটাকে সরাইয়ে দেন, দেখবেন নিজেকে কত হালকা লাগছে বটে। পিটার জেল থেকে ছাড়া না পেলে আমার এই বুক থেকে সে পাথর সরবে না বিলাস। পিটার মানে সেই আপনার বড় বোন কাজল দিদিমণি, সেই খুন হয়েছিল সেই পিটার বাবু। এ তুমি কি করলে? বাবার বয়সী মানুষটার গায়ে তুমি হাত তুললে? হ্যাঁ, বললাম। ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছে। আচ্ছা বাবু, মাথার উপরে উঠতে চাইছে। তোমারই তো উচিত ছিল ওকে মাথায় তোলা, তা না তুলে ওর গায়ে হাত তুলে তুমি পাপের বোঝা মাথায় তুললে। বৌদিমণি, খুনি বন্ধুর জন্য আজ তুমি দুটোটাকে অপমান করলে, তাই আমি বলতে বাধ্য হচ্ছি, আভিজাত্যে ডানায় ভর করে যতই তুমি আকাশের পানে উড়বার চেষ্টা করো না, কিন্তু চোখ দুটো তোমার আগারের দিকেই আছে। আবার যেদিকেই থাকুক না কেন নন্দিনী, আমার বন্ধুত্বের দিকে তোমরা কেউ চোখ দিও না। ওই পিটারের সম্বন্ধে একটা বাজে কথা আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই না। শুনতে না চাইলেও সত্য কোনোদিন মিথ্যা হয়ে যাবে না। যে ভালোবাসা দিয়ে এই চৌধুরী বাগানে সাজিয়ে দিয়েছ, তাকে তুমি নষ্ট হতে দিও না। শেষ করে দাও ভাই বোনের মধ্যে বিভেদ আর বিচ্ছেদ। তুমি দেখো, তোমরা সবাই দেখো, একদিন না একদিন ভগবান ঠিক মুখ তুলে চাইবে। এই ভাঙা সংসার আমি জোড়া দেবই। তুমি যেমন ভাঙা সংসার জোড়া দেওয়ার স্বপ্ন দেখো, আমিও তেমনি তোমার ওই হাতের এক জোড়া শাখা ভাঙার স্বপ্ন দেখে। আমার
যদি পবিত্র থাকে, তাহলে সেই স্বপ্ন দেখা শপথকে তুমি সার্থক করতে পারবে না। এই শপথ আমার নয়, 33 কোটি দেবতা। এক কাজ করো নন্দিনী, হাতে পড়ে নাও কাঁচের শাখা, তাড়াতাড়ি ভাঙতে সুবিধা হবে। কাঁচ দিয়ে আয়না তৈরি হয়, শাখা সিঁদুরের দিব্যি নয়। সিঁদুরের বদলে কপালে লাল রং ব্যবহার করো নন্দিনী, তাড়াতাড়ি মুছতে পারবে। অগ্নি সাক্ষী রেখে যে সিঁদুর তুমি আমার সিঁথিতে পরিয়ে দিয়েছ, তা বুঝবার ক্ষমতা আমার নেই গো। বৌদিমণি, তাই তাই আমি তোমাকে বলছি, বৌদিমণি, যতই তুমি চোখের জল ফেলো না কেন নন্দিনী, আমার একটা কথা পরিষ্কার ভাবে শুনে রাখো, ওই কাজল যেদিন এই বাড়িতে আসবে, সেদিন থেকে আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাবে। স্ত্রী কি স্বামীকে ছেড়ে থাকতে পারে? বেহুলা কি পেরেছিল লক্ষিন্দরকে ছেড়ে থাকতে? বছরের পর বছর ধরে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে স্বামীর পচা বলা দেহটাকে নিয়ে ওই সিঁদুরের জোরে স্বয়ং যমরাজের কাছ থেকে লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়ে এসেছিল। গোটা পৃথিবীর যা ওজন, স্ত্রীর কাছে তার স্বামীত্বের ওজন তার থেকে অনেক বেশি। কিছু অপ্রিয় হলেও সত্যি কথা বলতে তোমার স্বামী এই রাজশেখর চৌধুরী কোনোদিন ভয় পায় না, তা তো তুমি জানো নন্দিনী। তাহলে কেন কেন তুমি বারবার আমাকে কঠোর হতে বাধ্য করো? কেননা তুমি না জানলেও আমি তো জানি সেদিনের ঘটনাটা কি। বিয়ে বাড়ি গম গম করছে, কন্যাদান করার জন্য আমি বাবাকে খুঁজতে থাকি, বাবাকে কোথাও খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে বাবার ঘরে গিয়ে দেখি যাক সেসব কথা। এখন তোমাদেরকে আসল কথাটাই তো বলা হয়নি। বলছি পোস্টমাস্টার নিজে আমার বাড়ি এসে আমার ছোট বোন ঝিলিকের এই চিঠিখানা দিয়ে গেছে। এই চিঠিখানা দিয়ে গেছে গো। কে লিখেছে কর্তা বাবু? করো না গো, করো। আপনার চোখে জল কর্তা বাবু, আপনি কাঁদছেন কর্তা বাবু? হ্যাঁ যদু কাকা, কর্তা বাবু, আমি কাঁদছি, তবে এই কান্না আমার দুঃখের নয় গো, এই কান্না আমার আনন্দের গো, এই কান্না আমার আনন্দের। দাঁড়াও আমার পাগলি বোনটাকে লিখেছে দেখি। আমার পাগলি বোনের চিঠি। এই তো লিখেছে, পরম পূজনীয় দাদা। প্রথমে তুমি আমার বৌদি আর তুমি আমার প্রণাম নেবে। যদু কাকা ও বাকি বাড়িতে সবাই আমার শ্রদ্ধা ভালোবাসা জানাবে। আমি ভালোবাসি। তোমরা কেমন আছো? ভালো আছি ঠাকুরজি, আমরা খুব ভালো আছি। পড়ো না গো, পড়ো কি লিখেছে। এবার আসল কথাটা লেখে। কি লিখেছে? একই তুমি হঠাৎ গম্ভীর হয়ে গেলে কেন? কি লিখেছে দিদি? লিখেছে, আগামী মাসের 2 তারিখ ওখানকার সমস্ত কাজ শেষ করে ঝিলিকে গায়ে ফিরছে। ও মাঝে মাঝে তুমি এমন সব করো না, তোমাকে যেন আমাদেরকে চমকে দিলাম বলো। বলবো তোমার এই সামনের মাসের 2 তারিখ মানে তার বেশি সময় নেই। যদু কাকা, তুমি বলো একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি যাও, তুমি এই রং মিস্ত্রিকে একটা খবর দাও, এই চৌধুরী বাড়িটা আবার নতুন করে রং করতে হবে। যাও আমি এক্ষুনি যাচ্ছি গো কর্তা বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। চাপা, তুই তোর কাজে যা। আমিও যাই চৌধুরী বাবু। আপনার ছোট বোন আসছে, এ তো কম আনন্দের কথা লয় বটে। আপনার মতন আমার বোনটা যদি ফিরে আসতো তাহলে আমি ওই আনন্দ পেতাম, কিন্তু সেইটি আর হবে গলাই। না ও গোলাপ আর ফিরবে গলাই। আমি জানি ও গোলাপ আর ফিরবে গলাই। ও গোলাপ আর ফিরবে গলাই।
কথা দিয়েছিলাম আমার দুই বোনকে মানুষের মতো মানুষ করবো। বড় বোন কাজল তো আমার কথার অবাধ্য হয়ে তার পছন্দ মতো পাত্রকে বিয়ে করে চলে গেল। আমার মাও আমাকে ভুল বুঝে চলে গেল বড় বোনের সাথে জামাইয়ের বাড়িতে। আমার কাছে থেকে গেল একমাত্র ছোট্ট ছেলে। তাই তো ওকে আমি বিদেশের কনভেন্টে রেখে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছি। সেই ঝিলিক আজ আমার আদর্শ, আমার গর্ব, আমার অহংকার হয়ে গায়ে দিচ্ছে। ভাবতে পারো নন্দিনী, আজ আমার কত বড় আনন্দ। হ্যাঁ, তা না হয় বুঝলাম, কিন্তু ঠাকুর যে এতদিন বিদেশে থেকে গ্রামে ফিরে আসছে, গ্রামকে সে মানিয়ে নিতে পারবে তো? হ্যাঁ, একটু তো অসুবিধা হবে। তুমি দেখে নিও, ও এখানে থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি বলো একটা কাজ করো, তুমি বলো আমার পলাশকে একবার দেখো তো। আমার পলাশ আলবার দরকার, ওর মতো সৎ সাহসী যুবক এ গায়ে আর কজন আছে নন্দিনী? পাহাড়ের মতো অনর, বাতাসের মতো সরল, আর পৃথিবীর মতো বাস্তব সত্য হচ্ছে আমার ওই পলাশ। তাই আমি আমার পলাশের হাতে দিয়ে দেব আমার ওই ছোট বোন ঝিলিকের সমস্ত দায়িত্ব। এত বড় দায়িত্ব নেবার যোগ্যতা কি আমার আছে বাবু? পলাশ, জীবনটাকে হাই রোড মনে করে বেদনা, দুঃখ, হাসি, কান্নাগুলোকে ছোট ছোট গ্রাম মনে করে দুপাশে ফেলে রেখে ভাগ্যের বাম্পারে ধাক্কা খেতে খেতে প্রগতির হেডলাইট চালিয়ে আদর্শের টিয়ারিং এ হাত থেকে এই শরীর নামক ব্রেকফেল হওয়া লরিটাকে নিয়ে লক্ষ্য আর কর্তব্যে নিশানায় পৌঁছানোর জন্য ছুটে চলেছি। কিন্তু বাবু, নিশানাতে পৌঁছানোর আগেই দায়িত্বের লেভেল ক্রসিং এ থামিয়ে দেবেন না। আমি যে থামতে চাই না বাবু। পলাশ, সেই ছোটবেলা থেকেই আমি আপনাদের কাছে মানুষ। এতদিন আপনারা যা বলেছেন আমি তাই করেছি। লোভ আচ্ছানি দিয়ে ডাকলেও কাছে যায়নি, হতাশাকে কোনোদিন আশার কাছে বিজয়ী হতে দিইনি, আপনাদের স্বপ্নকে কোনোদিন কুয়াশায় মিলিয়ে যেতে দিইনি। কিন্তু আজ যে গুরু দায়িত্ব আপনারা আমার কাঁধে দিচ্ছেন তার যোগ্য বোধহয় আমি নই বাবু। বেটা ছেলের কথা শোনো নন্দিনী। ওরে পাগল, পাগল, যুদ্ধ না হলে তো দেশ জানতেই পারবে না তাদের সত্যি কথাটা। আমি জানি আমার এই পলাশের কাঁধটা বিশ্বাস দিয়ে তৈরি। তাই অবিশ্বাসের বন্দুক তোর কাঁধে রেখে আমি তো ফায়ার করতে পারবো না রে বাবা। বাবু, আপনি কি বলছেন? তোর বাবু ঠিক কথাই বলেছিলি পলাশ। তুই ছাড়া আমাদের আর কেউ নেই রে। তোকে ঘিরেই আমাদের সুখ দুঃখ, হাসি কান্নার বেলা, নতুন করে বেঁচে থাকার আশা। মেয়ে হয়ে জন্ম নিয়ে পৃথিবীতে এলেও মা হতে পারলাম না। সাধ ছিল গর্ভ যন্ত্রণা সহ্য করলাম মা না হতে পারার যন্ত্রণা। আমি যখন একাত্রিতে একা একা বসে কাঁদতাম, তখন তুই এসে বলতিস, কেঁদো না, কাঁদছো কেন, আমি তোমার সন্তান মা। তোর মুখে মা ডাক শুনে তোকে আমি বুকের মধ্যে জড়িয়ে ধরতাম, আমি তোকে বুকের মধ্যে জড়িয়ে ধরতাম পলাশ। আর এতদিন, এতগুলো বছর পরে তুই যখন জানতে পেরেছিস যে আমি তোর আসল মা নই, নকল মা, তাই বুঝি আমাকে মা না বলে গিন্নি মা বলে ডাকি। মুখে গিন্নি মা বলে ডাকলেও তুমি যে আমার মায়ের চেয়েও অনেক বড়। তোমার চোখে দেখেছি যে মায়ের সেও ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের সেও ছায়া। এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না, মাকে আমার মনে পড়ে না। তুমি আমার, তোমার চোখে দেখেছি যে মায়ের সেও ছায়া। তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে। শুধু মুখ বুঝে আর সহ্য কত নীরব
মধুর ভালোবাসা কোথাও পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। মাগো, আজকালকার দিনে কম্পিউটার কিংবা মেগা সিটির হাই ক্লাসের ছেলেমেয়েরা দুধের বদলে মাদার ডেয়ারির প্যাকেট কিংবা টিনের বোতল খাচ্ছে, তাই তারা বড় হয়ে হচ্ছে ক্রিমিনাল কিংবা কনগাল। কিন্তু শুধু আমি নই, তারাও জানে মানবতাহীন ব্যবসার জন্য দুধকে ফিল্টার করে নকল মায়ের দুধের মতো প্যাকেট কিংবা টিনের কৌটোতে বললেও কোনো মাকে ফিল্টার করে প্যাকেট কৌটোতে কিংবা প্যাকেটে করা যায় না মা। এই না হলে আমার ছেলের মতন বাবু, ঝিলিক দিদিমণি কবে আসছে? এই আগামী সামনে আগামী মাসের 2 তারিখে। ফোন করা আর তো দেরি নেই, ও তো এসেই গেল বলে। ওর কিন্তু অনেক দায়িত্ব বেড়ে গেছে। ও কোথায় থাকবে, কোন ঘরে থাকবে, কি কি দেখবে, কোথায় কোথায় বেড়াতে যাবে, তার সমস্ত দায়িত্ব কিন্তু তোকে নিতে হবে। ঠিক আছে বাবু। শোন, ও যদি ঘুরতে যায় তাহলে গাড়ি নিয়ে বেরোবে, তাহলে ও গাড়ি নিয়ে গেলে ও গাড়ির স্টিয়ারিং ধরবে, গাড়ির স্টিয়ারিং ধরলে তোকে কিন্তু ব্রেকে পা দিয়ে থাকতে হবে। ঠিক আছে বাবু, থাকবো। আর ও যদি বন্দুক চালায় তুই বুক পেতে দাঁড়াবি। আপনি কি বলছেন? গুলির সামনে বুক পেতে দাঁড়ালে আমি যে মারা যাব? ভয় থেকে দেখি রে। তুই ভয় পাবি না, তুই হলি বিদ্রোহী, আর বিদ্রোহীরা কখনো মরে না। তোমাদের কথা শুনে আমার বেশ ভয় লাগছে। আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন এ বাড়িতে নেই। কেন ওমা, কেন 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 আবার? ঝিলিক দিদিমণি এ বাড়িতে এলে তোমরা শুধু তাকেই ভালোবাসবে, আমাকে আর ভালোবাসবে না। মায়ের কাছ থেকে সন্তানের ভালোবাসা কখনো ভাগ করা যায় না। তোর গিন্নিমা ঠিক কথাই বলেছে পলাশ, ভালোবাসা ভাগ হয় না, ভালোবাসা আরো বেড়ে যায়। কর্তা বাবু, তুই দেখিস পলাশ, আমরা ঠিক আবার আগের মতোই এই চৌধুরী বাড়িকে আবার আনন্দে হাসিতে ভরিয়ে রাখবো এবং আনন্দকে ডেকে বলবো, দেখে যাও ভবিষ্যৎ, আমাদের বর্তমান আর অতীত কত সুখের, কত আনন্দে। বাসবো ভালো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় একদিন বুঝি থেমে এলো স্বর্গের গানে। বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় একদিন বুঝি থেমে এলো স্বর্গের গানে। বাসবো ভালো, রাখবো ভরে আসুন না ধন, আসুক তুফান ভারী, একই সাথে ফিরে যাব পারি। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, সবাই মিলে ফিরে যাব পারি। আমরা নদী তাই তো ছুটে চলেছি সাগরের পানে। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি
মেরে ফেলবো আজকে। চোর বদমাস বিট্টুকে আজকে চাপকে মেরে ফেলবো। সালা আমি করে কাঞ্চা চাবুককে আরো মারবো। আমার যাচ্ছে না। আপনি শুনছেন বেঞ্চে সাহেবের অর্ডার, যতগুলো সারা টাকা ফেরত না দেবেন ততগুলোকে চাপকে মেরে যেতে। কিসের টাকা? সালা সাহেবের গায়ে ঢুকে টাকা চুরি করছে। চুরি করেছে বিট্টু, কিন্তু কেন? আমি বলছি বিট্টু কেন টাকাগুলো চুরি করেছে? হ্যাঁ, আমি এই মানিকডাঙ্গা থানার নতুন অফিসার অভিজ্ঞান সরকার। আমি জানতাম এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তাই বাধ্য হয়ে আমাকে এই বাড়িতে আসতে হলো। বেশ করেছেন। ওই সালা ছোট লোকের বাচ্চারা এনে গিয়ে আজও তো পুরো দিন। না না অফিসার, ওকে এত বড় শাস্তি দেবেন না। ছেলে মানুষ, ও না হয় একটা ভুল করে ফেলেছে, কিন্তু আজ থেকে আমি কথা দিচ্ছি ও এরকম ভুল আর কখনো করবে না। আমি চলে যাবেন স্যার, কারণ সাহেবকে তো সব কথা আবার আমাকেই বলতে হবে। দাঁড়াও ভীমা, আপনি আমাকে দাঁড়াতে বলেন কেন স্যার? এখনই এত চিন্তা করার দরকার নেই ভীমা। তোমাকে তো এখন আমি এখানে দাঁড়াতে বলেছি। চিন্তা করো তখন যখন ওই কাঠ গড়াই তোমায় আমি দাঁড় করাবো। স্যার কিছু মনে করবেন না কাজল দেবী, বিট্টু তার হারিয়ে যাওয়া মায়া আর সেনো ফেরত পেতে এই টাকাগুলো চুরি করেছে। কি বলছেন আপনি অফিসার? ঠিকই বলছি, এই নিন টাকাগুলো। আমি কিন্তু বিট্টু, এবার বুঝতে পারছেন কাজল দেবী যে বিট্টু কেন টাকাগুলো চুরি করেছিল? আরো নিশ্চয়ই বুঝতে পারছেন এক রাত চাপা যন্ত্রণা ও বুকের মধ্যে বয়ে নিয়ে বেড়াচ্ছে সেই ছোট্ট ছেলেটা। অফিসার তাই বলছি আপনি সেই যন্ত্রণাটা একটু লাঘব করতে পারেন না বিট্টুর বাবা মাকে ছেড়ে দিতে? যাক, এখনই আপনাকে আমার এই প্রশ্নের উত্তর দিতে হবে না। আমি এখন ভীমাকেই কিছু প্রশ্ন করছি। আচ্ছা ভীমা, তুমি তো লালমোহন বাবুর কাছে কাজ করছো অনেক বছর, তাছাড়া এই গ্রামে ছোট থেকেই আছো, কিন্তু কেন বলেন তো? তাহলে তুমি যেই বস্তিতে থাকো সেই বস্তিতে তো বিট্টুর বাবা মা থাকতো, তাহলে ওরা কি অপরাধ করেছে তা নিশ্চয়ই তুমি জানো। না স্যার, আমি কখনো ওদের কোনো খোঁজ খবরই রাখতাম না। কেন রাখতে না? না আরে অফিসার, আপনি কি বিট্টুর মা-বাবার ব্যাপারে ভীমাকে সন্দেহ করছেন? কি জানেন ম্যাডাম, এই পুলিশের চোখটাই হলো সন্দেহ। তাই যখন যাকে সামনে পাই তাকেই সন্দেহ করি। এই যেমন ধরুন এখন আমি ভীমাকে সন্দেহ করছি, একটু পরে হয়তো আপনাকে সন্দেহ করব। আমার বলাও যায় না মাননীয় এমএলএ আপনার স্বামী ওই লালমোহন বাবু আমার সন্দেহের লক্ষ্য হতে পারে। আমি কিন্তু ওই রাজসভা চক্রের ওপর ঝুলে থাকা মাছ নই, আর আপনিও কিন্তু পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন নন অফিসার যে লক্ষ্য ভেদ করবেন। আপনি লালমোহন, গ্রামের সবাই আমাকে লালমোহন বাবু বলেই জানে, আর আমার নামের আগে ওই সরকারি দপ্তর থেকে দরকারি এমএলএ বসে দিয়েছে এই গ্রামের অজস্র মানব। দেখুন না স্যার, উনি শুধু শুধু আমাকে জেরা করছেন। ও সেলাপ, ওইভাবে বলছি না ভিভা, ওইভাবে বলছি না। স্যার আমাদের থানাতে নতুন এসেছেন, ওনাকে একটু মন দিয়ে কাজ করতে দে। আসলে কি জানুন স্যার, আপনি এই মানিকডাঙ্গা থানাতে নতুন এসেছেন, তাই রক্ত গরম করে এই মানিকডাঙ্গাটাকে ঠান্ডা করতে চাইছেন। কিন্তু একটা কথা মনে রাখবে, আপনার ঘরটা কিন্তু কাজ দিয়ে তৈরি, তাই অন্যের ঘরে ঢিল মারতে যাওয়ার আগে একবার নিজের ঘরের কথা ভাববে। কাজল, তুমি একটু ভেতরে যাও, আমি এই অফিসারের সাথে কিছু প্রাইভেট আলোচনা সেরে ফেলি। বেশ, আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই অফিসার, মেঘ যতটা গজরায় ততটা কিন্তু বর্ষায় না। আপনি নিশ্চিন্তে যেতে পারেন কাজল দেবী। যখন এই পাথর ঘরে একেবারে ঢুকতে পেরেছি, তখন অন্যায়ের বেউলা যতই লক্ষিন্দরকে আড়াল করতে চান না কেন, সবল আমি মারবো। আপনার বিশ্বাস হলো আছে না অফিসার? লালমোহন বাবু, আরে উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না অফিসার, একটু ঠান্ডা মাথায় কাজ করুন। আরে এই ভিড়া, তুই এখনো দাঁড়িয়ে আছিস রে? যা 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 যা, তাড়াতাড়ি যা। স্যার আমার বাড়িতে প্রথম এসেছেন, ওনার জন্য কিছু উপহার নিয়ে। উপহার? হ্যাঁ উপহার, এই যেমন ধরুন এটা সোনার নেকলেস, আর একটা বেনারসি শাড়ি, আর কিছু ডিজাইন করা চড়ে। এক কাজ করুন লালমোহন বাবু, ওই শাড়ি চুরিটা আপনি রেডি করেই রাখুন। এই গায়ের সামনে আমরা কিলি নিমেষটা ধ্বংস করে এই ঘাড় ধাক্কা দিতে দিতে থানায় নিয়ে যাবো। সেই দিন আপনাকে ওই শাড়ি চুরিটা আমি পরাবই। চলে আপনি উত্তেজিত চলে যাচ্ছেন অফিসার, একটা কথা মনে রাখবে, সালা খাল কেটে কুমির আনলে সে কুমির কিন্তু কামড়াবে।
কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয় লালমোহন বাবু। ওই রাতের আকাশে সূর্যকে দেখা না গেলেও ওই সূর্যই কিন্তু চাঁদকে আলো দেয়। তাই যদি ওই সূর্যের সন্ধান করে দেখতে পাই, সেই দিন আপনাকে বুঝিয়ে দেব যে কালকে যে এই খালের জলটা পরিষ্কার করবো। আরে এই ভীমা, নেই কোন এমন একটা ভালো মানুষ পুলিশের চাকরি পাই কি করে? আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। বোঝারও দরকার নেই। ওই শালা সব পুলিশ অফিসারটার সম্বন্ধে একটু ভালো করে খোঁজ খবর নে। ঠিক আছে স্যার, কিন্তু আমার মনে হচ্ছে স্যার ও অফিসারদের মতো নয়, একটু শক্ত আছে, যাকে বলে ন্যায়ের প্রতীক। সারা সারা প্রতীক মানে তো চিহ্ন। ওই চিহ্নটাকে ছিন্ন ভিন্ন করে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা বলা ছেড়ে দিবা। আমি সারা লালমোহন ফাঁসি না ফাঁসাই। তাহলে বিবা, তোর বোন চাপাকে তো হলো তোর বহুদিন দেখিনি, কেমন আছে চাপা? ভালো আছে স্যার। ভালো লাগাই ভালো। দেখ ভীমা, তোর বোন মানে তো আমার বোন, একবার দেখা করতে পারছি চাপাকে, কতদিন দেখবি? নিশ্চয়ই বলবো স্যার, তাহলে আমি চলি। নমস্কার। নমস্কার। এই প্রথম আমাকে কেউ ভাবিয়ে তুললো। ওই সালা অফিসার থানায় গিয়ে যদি ফাইল খুঁজতে খুঁজতে আমার ফাইলটা পেয়ে যায়, তাহলে তো সব কিছু জানাজানি হয়ে যাবে। আমার বউ পাগল চলে যাবে। কেন ওই রাজ শেখর আমাকে বাড়িতে ঢুকতে দেয় না? তাহলে আমি ফেসে যাবো। না 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 না, তা কি করে হয়? আমি সালা লালমোহন হসিনা হসাই। বড্ড সততার বাণী কবজা ছিল এই সারা পুলিশ সাবজেক্টটা। তাই তো বিমার মন চাপাকে দিয়ে গাই ভাগাবো। তারপর ওই সালা বিট্টুটাকে একদম ফিনিশ করে দেব। লালমোহন, তুমি এই গ্রামের মানুষের কাছে দেবতা দেবতা হয়েই থাকবে। শুধু দেবতার ছদ্মবেশে ওই নরকের বড়বাবু হয়ে কাবু করে যাবে মানবতাকে। নীতির গণেশকে উল্টে সৃষ্টি করবে নীতির রামসা হংসের মঞ্চ দাঁড়িয়ে রেসপেক্টের পতাকা উড়িয়ে জনগণের উদ্দেশ্যে বলবে, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा। আর ঠিক ওই মঞ্চ তোমরা বাবু বলবে, এই পাবলিক তোরা শোরের বাচ্চা, আমি সারা লালমোহন হসিনা হসাই। হাসছে, প্রাণ খোলা হাসি হাসছে। আর সাজা খেতে জেল থেকে ছাড়াবে, গায়ে ফিরছে পিঠার। আবার আজ বিদেশের পাঠ শেষ করে স্বদেশে ফিরছে রাজশেখরের ছোট বোন জিনিস। মনে হচ্ছে অতীত টাকা ভর মনে করে খাবারের জন্য পাখিগুলো উড়ে চলে গিয়েছিল দেশ দেশান্তরে, আর বর্তমানটাকে সন্ধ্যা মনে করে পাখিগুলো আবার ঘরে ফিরছে। পাখিরা পাখি কদরি লগ্নে টকটকে ডুবন্ত লাল সূর্যটাকে পেছনে পেলে পাখিগুলো বাসায় ফিরছে। তোমার কথা আমার মগজে ঢুকবে না বাপু। তা ঢুকবার দরকারটা কি? এখন বল কোথায় যাচ্ছি?
বাবার যাচ্ছিলাম আবার কোথায় বলো? ওই গন্ডগোলের হাত থেকে বাঁচবার জন্য পালাচ্ছিলাম। গন্ডগোল মানে লালমোহন গাঙ্গুলির ভাই? হ্যাঁ, আরে বাবা, নামেও গন্ডগোল আর করেও গন্ডগোল। কেন রে, কি করেছে গন্ডগোল? কি আবার করবে? গন্ডগোলের ইচ্ছা আমাকে বিয়ে করবে। তা খারাপ কি রে? লালমোহনের মতো গন্ডগোল নয়, হাসি খুশি বেশ ছেলে। ওই তাহলে গন্ডগোল গেল কোথায়? আমি এখানে। হ্যাঁ, তুমি আমার পিছু পিছু এখানেও চলে এসেছো? ডার্লিং, বিয়ের আগে যে ছেলেরা মেয়েদের পিছনে পিছনে করে, বিয়ের পর মেয়েরা ছেলেদের পিছনে পিছনে করে। এই, তুই চিন্তা করিস না, এখন আমি তোর পিছনে পিছনে ঘুরছি, বিয়ের পর তুই আমার পিছনে পিছনে ঘুরবি। সাক্ষাৎ ও আমাকে বিয়ে করে মাতাল কোথাকার। ও ভাবে বলছিস কেন চাপা? ও তো প্রতিদিন মদ খায় না। হ্যাঁ, মাত্র 2 দিন খাই। দুদিন? হ্যাঁ, 2 দিন খাই। যেদিন বৃষ্টি পড়ে সেদিন খাই, আর যেদিন বৃষ্টি পড়ে না সেদিন। তাছাড়া কি? শোন, তুই যদি একবার আমাকে বলিস বিয়ে করবো, তাহলে এই মদ খাওয়া আমি ছেড়ে দেবো। তাই নাকি? একবার ভেবে দেখ চাপা, তুই যদি রাজি থাকিস তাহলে ও মদ খাওয়া ছেড়ে দেবে বলছে। তুমি কি আমাকে বুদ্ধ পেয়েছো না কাকা? মাতাল কখনো মদ খাওয়া ছাড়তে পারে? এই তো দাদা দিদি বলছি মদ খাওয়া আমি ছেড়ে দেবো, তুই একবার বল। তুই কি করছিস? আমার দাদা দিবি কাছে আর নবাব কাকা ও যদি এখন মদ খাওয়া না জানে তাহলে আমার দাদাটা যে। আচ্ছা নবাব কাকা, এই তুমি বলো, আমি কি আমার হবু শালাকে মারতে পারি? না, কখনো না। এই দেখ চাপা, আমি এই মদের বোতল ফেলে দিলাম। ও মা, ভেতরটা তো একবারে খালি। খালি বলেই তো এটা ফেলে দিলাম, এই ভর্তিটা আমার পকেটে ছিল। দেখো। না না গন্ডগোল, এটা কিন্তু ঠিক নয়। এইভাবে মদ খেলে শরীরটা খারাপ করবে। তাছাড়া তুমি মদ খাও কেন? এই নবাব কাকা, মদ সে আমি কেন খাই তা আমি নিজেও জানি না, তবে তোমরা বিশ্বাস করো মদ খেয়ে আমি খুব ভালো থাকি। গন্ডগোল? হ্যাঁ চাপা, এই সমাজের সুস্থ মানুষগুলো সমঝোতার নামে সুশিক্ষার অন্তরালে যেসব অসুস্থ কাজ করে বেড়াচ্ছে, আমি সেই অসুস্থ কাজগুলোকে বরদাস্ত করতে পারি না। তাই তো আমি আমার বিবেকের মুখে একটা প্রকাণ্ড তালা লাগিয়ে অসুস্থ থাকতে চাই। বাহ, পারে সমাজ দর্পণের প্রতিবিম্ব। বাহ, সাবাস। আমি বলছি গন্ডগোল, তুমি মদ খেও। নবাব কাকা? শিক্ষা, রুচি আর সত্যের মাথা খাওয়াচ্ছে, মদ খাওয়া ঢের ভালো। নবাব কাকা? বুঝলি চাপা, এমন একটা রত্ন যদি তোর স্বামী হয় তাহলে সব থেকে বেশি খুশি হবো আমি। ওটি হবে না নবাব কাকা, ওটি হবে না। আমি ওই মাতালকে বিয়ে কিছুতেই করতে পারবো না। তোকে একটা কথা বলি চাপা, গন্ডগোল মাতাল হলেও মানুষ, ওকে তুই বিয়ে না করে যেন অন্য কোনো অমানুষকে বিয়ে করে ফেলিস না। কারণ কারণ মদ লিভারে যায় আর সে নেশা কেটে যায়। আর চৈত্রের সঙ্গে যদি অমানবিকতার মদ মিশে যায়, সে নেশা কাটে না রে চাপা, সে নেশা কাটে না। নবাব কাকা? সে নেশা কাটে না রে চাপা, সে নেশা কাটে না। নবাব কাকা? নবাব কাকা? যাক বাবা, নবাব কাকা চলে গেছে, এবার হবে। কি হবে? যেটা নবাব কাকার সামনে হচ্ছিল না সেটা এবার হবে। চাপা, তুই আমার একটু কাছে আয়, আমি তোকে একটু ভালোবাসবো। আহা, কি আবদার! শোনো, ওই দূর থেকেই ভালোবাসো, কাছে যেতে পারবে না বলে দিলাম। কে বোঝাবে? দূর থেকে ভালোবাসা যায় না রে চাপা। আমার মনে অনেক স্বপ্ন আছে, তোকে আমি বিয়ে করব, একটা ঘর বাঁধবো, 50 খানা বাচ্চা হবে। 50 খানা? হ্যাঁ, 50 খানা। আগেকার দিনে পরিবার পরিকল্পনা ছিল না, তাই মহাভারতের দ্রৌপদী গান্ধারী 100টা বাচ্চা হয়েছিল। আর এখনকার দিনে পরিবার পরিকল্পনা হয়েছে, আচ্ছা। তাই
আই হাফ মানে 50 খানা। বুঝেছি বুঝেছি, তার মানে ওই বিয়ের পর তোমার সঙ্গে আমার ওই একটা ব্যাপার নিয়ে সারা জীবন অশান্তি হবে, এমনকি তোমার সঙ্গে আমার কথাবার্তাও থাকবে না। তাতে কোনো অসুবিধে নেই, কথা বলতে হবে না, তোকে কথা বলতে হবে না। কথা বলাটা বড় কথা নয়, বাচ্চা হওয়াটাই হচ্ছে বড় কথা। কথা বলার সঙ্গে বাচ্চা হওয়ার কোনো সম্পর্ক নেই। বুঝেছি বুঝেছি, তাহলে আমাকে ওই হসপিটালে সারা জীবন থাকতে হবে, তাই তো? ক্ষতি কি, তাতে ক্ষতি কি? আরে চাপা, ওটা হচ্ছে সরকারি হাসপাতাল, বেড ছাড়লে বেড পাবি না, তাই একটা পার্মানেন্ট বেড নিয়ে নেব। তুই 3টা শুয়ে থাকবি, ওটা উঠির কোনো দরকার নেই। ছটা মারি আমার বিয়েতে, তোদের মতন এসব ছেলেদেরকে না এবারে গুলি করে মেরে দিতে হয়। কিছু বলিস না চাপা, ওরে স্বাধীনতার আগে সব লোক গুলি খেয়ে মরতো, এখন আর কেউ গুলি খেয়ে মরে না, এখন ভেজাল খেয়ে মরে, ভেজাল। তাহলে তো তাহলে তুই ভেজাল খেয়ে মর, আমি চললাম। এই চাপা, এই যাস না, আমি চাপা ফুলের মৌমাছি হতে চাই। চুপ কর বেটা মাতাল। যখন কেউ আমাকে মাতাল বলে, যখন কেউ আমাকে মাতাল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মাতলামি, ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য। আরে ছাড়ো ছাড়ো, কি হলো কি? ছাড়ো বলছি, ছাড়ো। আরে দেখ, তুই করতে গেলি? সেটা পরে বলবো, আগে বলো ছোটদা, তুমি এখানে কি করছিলে? আর বলিস কেন, তোর বোনের কাণ্ড দেখ। বলে কিনা আমাকে ওর খুব পছন্দ, তাই ও আমাকে বিয়ে করতে চাইছে। এ কি রে? আরে বাবা, এতে কম্পিউটার কি আছে? হ্যাঁ? তার আর কিছু লজ্জা কি? সব খুলে বল না, মনের কথা সব খুলে বলে ফেল। হ্যাঁ চাপা, তুই একমাত্র আমার বাঁচার আশা। তুই যা যা বলবি আমি তাই করবো। আরে না না, তোর বোন আমাকে বিয়ে করতে চাইছে। কি মিথ্যে কথা! চাপা, হ্যাঁ? ছোটদা যা বলছে তা কি সত্যি? না না, চুপ করে থাকিস না, তুই বল, সত্যি সত্যি তুই ছোটদাকে ভালোবাসিস? साच क्या है, झूठ क्या है, उन्होंने क्यों पूछते हो? मोहब्बत करने वाले मुंह से बोलती नहीं, समझना है तो दिल पर राखो दिल की धड़कन, तब सुनाई देगा मोहब्बत का धुन वही। ब्रदर, প্রেমে পড়েছো, একটা কথা মনে রেখো, what made love, love made relation, relation made double, and double made death. মৃত্যুকে আমি ভয় পাই না পিটারদা। ওয়েল ডান, ওয়েল ডান। শোনো, এছাড়া বিশাল পৃথিবীতে বাঁচতে গেলে চাই সাহস, ডান হাতে থাকবে বাঁচার জন্য সংগ্রাম, বাঁ হাতে থাকবে মৃত্যুর প্রতিরোধী, চোখে থাকবে হিংস্রতা, মুখে থাকবে অহিংসা। ভাববে কিছু, দেখাবে কিছু, আর শুনবে কিছু, দেখাবে কিছু, জানবে কিছু, জানাবে কিছু, আনবে কিছু, দেবে কিছু, কিন্তু নিজে করবে অন্য কিছু যেটা কেউ করে না। পিটারদা, তোমার কথা আমার মনে থাকবে, কিন্তু তার আগে বলো তুমি কবে এলে? আজ বা কেমন আছিস রে? ভালো আছি। আমি যাই, আমি যাই। বহুত দিন গায়ে থাকি নাই, অনেক কিছু পাল্টে গেছে, আমারও অনেক কাজ বেড়ে গেছে, হিসাবের খাতাটাতে অনেক কিছু লিখতে হবে। এতদিন ধরে তো আমি শুধু জমার ঘরে জমিয়ে গেছি, এবার শুধু খরচ করবো, খরচ। কি জমিয়ে গেছেন পিতাটা? জমেছি মিথ্যাচার, প্রবঞ্চনা, ঘৃণা, অবজ্ঞা, চোখের জল আর ভ্রষ্টাচার। তরকারি দিয়ে ওগুলোকে একটা একটা করে কেটে দেবো। ব্রাদার, আমার দাদাকে বলো পিতাদা যাবার জীবন গায়ে সাজা খেটে গায়ে ফিরেছে। এমন ভাবে গল্প করছেন যেন মনে হচ্ছে জেল খেটে আসামে সেজে গায়ে ফেরেননি, কোনো নোবেল পুরস্কার নিয়ে গায়ে ফিরে এসেছেন। এই শালা, কাকে কি বলছিস? একটা দাগি খুনেকে তার তার পাপ কর্মের ইতিহাস
না, তোর সেই ছোট্ট বোনটা না, তা মা আমার, আমি কি এমন অন্যায় করেছি তার জন্য তুমি আমাকে ভালো ভাবতে পারবে না? একটা জলজাত মানুষকে খুন করা এটা কি খুব ভালো কথা? অন্যায় নয়? না নয়, তোমরাও তো খুন করছো। এই বিশাল পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রতিদিন খুন করছে, হাজারে হাজারে লাখে লাখে করছে ওরা। শত্রুরা, বিবেকীরা, মনুষ্যত্বরা, মানুষগুলো অমানুষে খুন করছে সত্যকে, বিবেককে, মনুষ্যত্বকে। স্বাধীনতা এতগুলো বছর পরেও সম্পত্তি লোভে ভাই ভাইয়ের বুকে ছুড়িয়ে দেয়, নবকণের অভাবে নববধূকে গলায় দড়ি নিয়ে ঝুলতে হয়, বেকারকে মদকে হাতে ছুরি কিংবা বোমা তুলে নিয়ে খাইতে হয়। সমাজ বিরোধীর মাকে চাইতে হবে, সমাজ বিরোধীর মা ভাইকে চাইতে হবে, সমাজ বিরোধী ভাই। তাহলে তোমরা বলতে পারো ওই সমাজ বিরোধী মা ভাই বাবার সঙ্গে তো ওই ভগবানও আছে, তাহলে মা ভাই বাবার সঙ্গে কেন সমাজ বিরোধী ভগবান? আমি রাষ্ট্রপতি বাবাকে খুন করেছি, আমি খুনে আমাকে তোমরা মেরো না, আমি বাঁচতে চাই। তাই তো আমার মাথার ভেতর রক্ত ফোটাগুলো টক করে ফুটতে ফুটতে চিৎকার করে বলে, মরিতে চাই নাই আমি, সুন্দর বলে মানবের মাঝে আমি বাঁচিবারে আমি বুঝতে পারি না, কিছুতেই বুঝতে পারি না। আমার বোঝার কোনো দরকারও নেই। একটা কথা তোমরা মনে রেখো, ওই পিটার বাবুর হয়ে যতই তোমরা ওই দোষের গুণ খুঁজে বেড়াও না কেন, আমি কিন্তু কোনোদিনই তাকে ভালো ভাবতে পারবো না। আমি কোনোদিনই তাকে ভালো ভাবতে পারবো না। যেদিন সে আলে ফিরে আসতে পারবে সেই দিনই আমি তাকে ভালো ভাববো, নচেত নয়। চলে এসো দাদা। চলে গেল, সবাই চলে গেল। গন্ডগোল, মদের নেশা তো আউট, ইনকর বিচারটাকে দেখে মনে হয় না পিঠাতে খুন করতে পারে, কিন্তু আমার সন্দেহ হয়, আমার জানতে ইচ্ছে করে সেদিন কি ঘটেছিল। একদিন না একদিন আমাকে ঠিক খুঁজে বের করতেই হবে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর গ্রাম, সুন্দর সুন্দর মাঠ, কার না ভালো লাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। উঁচু উঁচু পাহাড়ের চূড়া আজও আছে মাথা তুলে দাঁড়িয়ে। উঁচু উঁচু পাহাড়ের চূড়া আজও আছে মাথা তুলে দাঁড়িয়ে। সুন্দর সুন্দর গ্রাম, সুন্দর সুন্দর মাঠ, কার না ভালো লাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না হ্যাঁ, আমি আপনাকে বলছি, মানে অনেকদিন পর আমি গ্রামে ফিরছি তো, তাই রাস্তাঘাট আমি ঠিক চিনতে পারছি না। আপনি আমাকে একটা ঠিকানা বলে দেবেন প্লিজ? নিশ্চয়, আমি তো বলার জন্যই দাঁড়িয়ে আছি। হ্যাঁ বলো, বলুন কার বাড়ি যাবেন? বলছিলাম ওই রাজশেখর গাঙ্গুলির বাড়িতে যাব। রাজশেখর চৌধুরী? হ্যাঁ, উনি আমার দাদা। এই মরেছে, তার মানে
আপনি ঝিলিক? হ্যাঁ আমি ছিলি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমার দিদি। হোয়াট কি বললেন আপনি? আপনি আমার দিদি? আরে না না, পুল্লিঙ্গ কি করে দিদি হবে? আমার সব কথাটি শেষ হয়নি। আমি তোমার দিদির দেও। ও আই সি, আমার দিদির বিয়েতে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। আর মানে আপনার কি যেন একটা পিকুলিয়ার নাম ছিল? নামটা হচ্ছে কন্ডগোল। আপনাকে হাসলে না খুব সুন্দর লাগে। তাই বুঝি? হ্যাঁ, আপনার কথাগুলো কি সুন্দর। ও তাই বুঝি? হ্যাঁ, তাই তো প্রথম দেখাতে আপনার সঙ্গে আমি ওইখানে ফুল স্টপ। আর এগোবেন না, তাহলে কিন্তু এই ঝিলিক 440 ভোল্টের মতো একেবারে ঝিলিক মারবে ঝিলিক। এই কথাগুলো না আপনার খুব সুন্দর। এই চলুন, আপনি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। না না, দরকার হবে না। আমি অনেক দিন পর বিদেশ থেকে গ্রামে ফিরেছি। এই গ্রামের পথ দেখতে দেখতে আমি ঠিক পৌঁছে যাব। গ্রামের পথ দেখতে দেখতে চলে যাবে? হ্যাঁ, বহুদিন পর আমি শহরে ছিলাম। সেই শহর থেকে বহুদিন পর আমি গ্রামে এসেছি। এই সুন্দর ধান গাছগুলো কেমন শিশির বিন্দুকে মাথায় করে নিয়ে মাথা দোলাচ্ছে। সুন্দর ধান গাছগুলো পলাশ ফুলে যেন আবির ছড়ানো নদীর জয় বলে যাচ্ছে। কত সুখ আর সমৃদ্ধি। জানেন, অনেকদিন পর এই গ্রামে এসে আমার মনটাকে বলতে চাইছে। আপনি জানেন কি বলতে চাইছে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও দাদু কাকা, চাপা চাপা, বাড়ি সব গেল কোথায়? কোথায় আর যাবো গোবিন্দিমা? ওই আজকে ঝিলিক দিদিমণি এ বাড়িতে আসছে, তাই আমি পুকুরে জাল ফেলতে গিয়েছিলাম। তা কি বলবো গোবিন্দিমা, আজকে একটা প্রায় 10 কিলো রুই মাছ ধরেছে। তাকে কেটে কুটে রান্না তো আমাকেই করতে হবে নাকি? ঝিলিক দিদিমণি কখন আসবে? এসে যাওয়ার তো কথা, এখনো কেন আসছে না সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না নন্দিনী? সন্তান যদি বিদেশ থেকে ফিরে এসে তার বৃদ্ধা মাকেই চিনতে না পারে, তাহলে সন্তান যে তার সত্তাকেই হারিয়ে ফেলবে। তুমি ঠিকই বলেছো গো। সবাই যদি শহরে চলে যায় তাহলে দুরক্ষয় অবক্ষয় থেকে এই গ্রামকে রক্ষা করবে কে? প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যাদের মনে এই প্রশ্নের। ঠিক বলেছে নন্দিনী। তাই তো সেই ঝড়কে থামাতে আমি আমার ঝিলিককে আমার গায়ে ফিরিয়ে আনছি। দুর্ভিক্ষে আচর জোরালো গায়ে, এ গায়ের লোক আচর সব কাজ করে। কৃষক বধুরা ঠেকিকে নাচায় পায়ে, অতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। হঠাৎ সেদিন জলানার পথে বাগদি বউটা থমকে তাকায় পাশে। ফংটা সরিয়ে দেখে নেয় কোন মতে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। সেই কোন ছোট্টবেলায় কবিতাটা পড়েছিলাম, এখনো তোর মনে আছে পিটার? মনে আছে, আমার সব মনে আছে। এখন বল তোরা কেমন আছে? আরে আমি তো খুব ভালো আছি পিটার। আমি খুব ভালো আছি। নন্দিনী পিটার কতদিন বাদে আমাদের বাড়িতে এলো, তুমি ওকে চিনতে পারছো না? বাবার মৃতদেহের সামনে বসে থাকা ওই খুনিটাকে আমি অনেক আগেই চিনেছি। নতুন করে চেনার আর আমার কোনো প্রয়োজন নেই। তা কবে জেল থেকে ছাড়া পেলেন? আজই সোজা তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। এখনো দেখছি আমার উপর থেকে রাগ যায়নি। রাগ অভিমান তো মানুষের উপর হয়,
আমার কাছে আপনি একটা অমানুষ। হ্যাঁ, তাকে ঘৃণা ছাড়া আর কিছু করা যায় না। নন্দিনী, ঘটনাটা কি তোমার কাছে খুব অস্বাভাবিক লাগছে? আপনার এখানে আসতে এতটুকু লজ্জা করলো না? চাপা! চিৎকার করে চাপাকে চাপা দেওয়া যায়, কিন্তু শব্দকে কোনোদিন চাপা দেওয়া যায় না। ভৌতিমণি, আর তাছাড়া কজনকে থামাবে তুমি? এসব তুমি কি বলছো নন্দিনী? পিটার পিটার আমার ছোটবেলাকার বন্ধু। বন্ধু নয়, চামচা। তাই পায়ে পায়ে ঘোরে। বিড়াল কেন পায়ে পায়ে কোন মতলবে ঘোরে? এমন ভাবে আপনি সংসারটাকে ধাক্কা দিয়ে ভাঙতে চাইছেন? চান আপনি এখান থেকে চলে যান। যদু কাকা, তুমি জানো না কাকা কি বলছো? পিটার আমার বন্ধু, যে এতগুলো বছর জেলের ঘানি টেনেছে, আর আমি একটু একটু করে আমার এই হৃদয়ে পাপ সঞ্চয় করেছি। পাপ? পাপ তুমি করনি। পাপের বিনাশ করে প্রায়শ্চিত্ত করে এসেছে তোমার বন্ধু। কারণ যে গরু গাড়ি টানতে পারে না, তার ঠাঁই হয় পিঞ্জরার কোলে। পৌটান ঠিক কথাই বলেছেন রাজশেখর। আমারই ভুল। কোনো মানুষ জেল থেকে ফিরে আসার পর সে যার মানুষ থাকে না রে, একটা অমানুষ হয়ে যায়, তা আমি জানতাম না। তোমাদের কাউকে কিছু চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তুমি যাবার আগে খুব ইচ্ছা ছিল রে পলাশটাকে একবার দেখে যাবো। হ্যারি রাজশেখর, আমার পলাশ কেমন আছে রে? যার বাবা খুন করে জেলে সাজা কেটে গায়ে ফিরে কলঙ্কিত মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে ছেলে যে তার ভালো থাকবে না তা বোঝার মতো বয়স তোমার হয়েছে বাবা। হ্যাঁ, আমি তোমার একমাত্র ছেলে, কিন্তু তোমাকে বাবা ভাবতে আমার নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা জন্মে যায়। পলাশ, তুমি তোমার বাবাকে অপমান করছো। বাবু, পৃথিবীতে আসতে গেলে প্রত্যেকটা মানুষের একটা করে বাবা নামক বাথরুম লাগে কর্তা বাবু, কিন্তু শুধু জন্ম দিলেই তার বাবা হওয়া যায় না। দীর্ঘ 12টা বছর বাবার স্নেহ, মায়া, মমতা, শাসন কিচ্ছু পাইনি। আপনি আর কিন্নিমা যদি না থাকতেন তাহলে হয়তো সময়ের ভূতে রেখে দিতাম। আর আজ এতগুলো বছর পর হঠাৎ পিতৃত্বের অধিকারে সন্তানের প্রতি ভালোবাসা দেখানোটা আমার কাছে অসহ্য লাগছে। আর বোধহয় আমি সহ্য করতে পারছি না রে। এক অক্ষে তো ঝরে ঝরে সব ভাষাগুলো আমার কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তুই আর আমাকে আটকাস না, আমি যাই। কেন কেন পিটার, কেন কেন তুই চিৎকার করে বলতে পারছিস না যে সেদিন? না, তুই কিচ্ছু বলবি না। না পিটার, না, আজ আমাকে আটকাস না, আমাকে সব কথা বলতে দে। না, তুই কিচ্ছু বলতে পারবি না। পিটার, আমাকে আজ চিৎকার করে বলতেই হবে। আমি এসে গেছি দাদা, এসে গেছি। বিদেশের সঙ্গে আড়ি করে স্বদেশের সঙ্গে ভাব করতে আমি চলে এসেছি। এতক্ষণ আমি ভালো ছিলাম না দাদা, কিন্তু তোমাদের সবাইকে দেখে এখন আমার খুব খুব ভালো লাগছে। কেমন আছো দাদা? খুব ভালো আছি। একেবারে মেম সাহেব, কত বড় হয়েছে। হবটা বড়, মেঘে মেঘে বেলা তো আর কম হলো না। কিন্তু বৌদি, এনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে তুমি কেমন করে চিনবে? আমি যে তুমি বিদেশ যাবার পরেই বাড়িতে কাজে লেগেছি, তাই তুমি আমাকে চিনতে পারছো না দিদিমণি? না দেখলেও তোমাকে কিন্তু আমি ঠিক চিনতে পেরেছি। দাদা যতবার চিঠি লিখেছে ততবারই আমি তোমার কথা পড়েছি। তুমি কেমন আছো জাদুকা? ভালো আছি, খুব ভালো আছি। তোমাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে।
চিনতে পারছিস না? ছোটবেলার কোনো কথাই মনে নেই। ছোটবেলায় তুই ওকে পেতনি বলে ডাকতি। হ্যাঁ, ছোটবেলায় তুই তোকে পেতনি বলে না। মনে পড়েছে বৌদি, মনে পড়েছে। ও আমাকে বলতো পেতনি আর আমি ওকে বলতাম তার মানে পুরানো সেই দিনের কথা সে কি বলা যায়, চোখের দেখা কানের কথা সে কি বলা যায়, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে ভাই, চোখের দেখা কানের কথা সে কি বলা যায়। যাক বাবা, তাহলে চিনতে পেরেছে। তুই হঠাৎ ঝিলিকে আপনি আগে করতে আরম্ভ করলি কেন? ছোটবেলায় তুই তো ওকে পেতনি বলছিস। এই চাপা, যা, ঝিলিক অনেক দূর থেকে এসেছে, ও চানটা সেরে নি, একটু গরম জল বসা। যাচ্ছি, আমি এখনই যাচ্ছি দিদিমা। তবে তবে তুই ওখানে ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। বল বল। শোনো, আরে দিদিমা, আমি তো চলে যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই। কর্তাবাবু যদি পিটার বাবুকে এখানে থাকতে দেয়, এই শুভ দিনে তুমি যেন আটকিও না, কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব নয়, মানুষের স্বভাব নয়। যাবার পর্দা দিনে দিন বেড়ে যাচ্ছে নন্দিনী। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, মাঝে মাঝে কেঁচো সাপের মতো চক্র। আমি যাই আমার ঝিলিক দিদিমণির জন্য কি কি মাছ ছড়েছে আমি একটু দেখে আসি। হ্যাঁ, সেই বরণ ভালো। আরে আরে পিটার, এই তুই ওখানে ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে বোন, এই বোন, দেখ তো তুই একে চিনতে পারিস কিনা? না, ওনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। সে কি রে, তুই একে চিনতে পারছিস না? ছোটবেলাতে ওর বিয়ে হয়ে গেছিল বলে তুই একে বুড়ো বলতিস, আর এর বউকে তুই বুড়ি বলতিস। ও তো পিটার, পিটারটাকে তোর মনে পড়ছে না? শোনো দাদা, তোমার বন্ধু পিটারকে আমার মনে পড়ছে ঠিকই, কিন্তু আমার বাবার খুনে পিটারকে আমার মনে পড়লেও আমি মনে করতে চাই না। মনে না রাখাই কথা। ও কোট, আমার একই ভুল। রাজশেখর, আমি যাই। আই এম এলোন, আমি যাই। তবে আমি যাওয়ার সময় বলে যাচ্ছি, আর হয়তো একটু ভালোবাসার জন্য তোদের সামনে এসে দাঁড়াবো না, কিন্তু তোমরা যদি বিপদে পড়ো সেই দিন আমাকে দেখো। সেদিন যদি পাহাড় এসে পথ আঁকলায়, সমুদ্রে এসে পথ হারিয়ে দেয়, সমস্ত বাধা অতিক্রম করে তোমাদের সাহায্য করতে এই রক্ত মাখা হাত ছোট বাড়িয়ে দে, রক্ত মাখা হাত ছোট বাড়িয়ে দে। পিটার, পিটার, দুর্ভিক্ষের আচর জোড়ানো গায়ে এ গায়ের লোক আজ সব কাজ করে। কৃষক বধুরা ঢেকিতে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় ডিম চলে ঘরে ঘরে। সেদিন জলানার পথে বাগদি বউটা থমকে তাকায় পাশে। ঘংটা চড়িয়ে দেখে নেই কোন মতে, সবুজ ফসলের সুবর আছে। রাজশেখর, ওকে যেতে দিন করতে বাবু। তুমি জানো না পলাশ কতখানি যন্ত্রণা বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছে আমার
আজ আমার ছোট বোন এসেছে, তাই তাই ওই আনন্দ নিয়ে আমি ছেলেমেয়ে খেলতে চাই না। তোমরা তোমাদের বিশ্বাস নিয়েই থাকো, আমার বিশ্বাস নিয়ে আমাকে থাকতে দাও। ভগবান, আমি জানি তুমি ঠিক একদিন না একদিন সত্যকে প্রকাশ করবে, আর ততদিন তুমি আমাকে বাঁচিয়ে রেখো ঠাকুর, ততদিন তুমি আমাকে বাঁচিয়ে রেখো, ততদিন তুমি আমাকে বাঁচিয়ে রেখো। দাদা দাদা শোনো, দাদা দাদা যা চলে গেল, আমার কোনো কথা না শুনেই চলে গেল বৌদি। দাদা দেখছি সেই আগের মতো একই রকম আছে বৌদি। হ্যাঁ ভাই, তোমার দাদাকে আমি পাল্টাতে পারিনি, এবার তুমি এসেছো, তুমি যদি পারো তোমার দাদাকে তুমি এবার সামলাও। পারবো পারবো বৌদি পারবো, তুমি একেবারে নিশ্চিন্ত থাকো। আমি যতদিন আছি ততদিনে দাদাকে একেবারে সম্পূর্ণ বদলে দেবো। যতদিন আছো মানে তুমি কি আবার বিদেশে চলে যাবে নাকি? ও যাবো না তো কি, দাদার সঙ্গে কথা বলতে গেলাম। দাদা শুনলে কষ্ট পাবে, তাই আমি সে কথাগুলো দাদাকে বলতে পারিনি বৌদি। কি আছে এই গায়ে? এক গলা ঘুমটা আর মস্ত বড় এক লজ্জা। রেস্টুরেন্ট, পার্টি, সোসাইটি কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আছে। কি আছে এই গায়ে? ধানের ক্ষেত, নদীর জল, পদ্ম আর শালুকের গল, বালিগঞ্জের লেক, বড়ের মাঠ, গ্র্যান্ড কিংবা তাজ হোটেল, বট গাছের ছায়া, রাখালিয়া বাসি, পাই চলা মেঠো পথ, ইডেন গার্ডেন, নিকো পার্ক, শাহরুখ খানের সায়েন্স সিটি, রথের মেলা, মনসার পুজো, মাটির কলঙ্কিতে লক্ষ্মীর ঝাঁপি, সিনেমা হল, থিয়েটার হল, বলিউডের ঋত্বিক, শাহরুখ খানের গান, দিল্লি মেরা হর বারে মিলনে কো বেকরার হ্যায়, কহো না প্যার হ্যায়, কহো না প্যার হ্যায়, দিল্লি মেরা হর বারে মিলনে কো বেকরার হ্যায়, কহো না प्यार है, कहो ना प्यार है। ও আমারি দেশের মাটি, তোমার পায়ে ঠেকায় মাথা, ও আমারি দেশের মাটি, তোমার পায়ে ঠেকায় মাথা, তোমাদের বিশ্বময়, তোমাদের বিশ্বময় আচল কাটা, ও আমারি দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। सारी सारी रात जगाता है यही, गाता है यही, तुझे रुलाता है, दिल तो पागल है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ, গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ, আমার মন ভোলায় রে, গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ, আমার মন ভোলায় রে। বাবারে বাবা, তোমরা দেখছি দুজনে একেবারে সিরিয়াস হয়ে গেছো। আমি একেবারে হেরে গেছি। এই দুজন গ্রামের কাছে একটা শহর হেরে বহুত হয়ে গেছে। মানে গিন্নিমা, এই ঝিলিক ম্যাডাম দেখছি অনেক বড় হয়ে গেছে। আসি পেদনি। শোনো ঠাকুরজি, তোমাকে আমি একটা কথা বলে রাখছি। তুমি তো জানো তোমার দাদা তোমার দিদি জামাই বাবুকে একদম পছন্দ করে না, আর মাও রাগ করে কাজলের বাড়িতে আছে। তাই তুমি যদি পারো এই ভাঙা সংসারটাকে তুমি জোড়া দাও ভাই। এই সাজানো বাগান তুমি শুকিয়ে যেতে দিও না ভাই, সাজানো বাগান তুমি শুকিয়ে যেতে দিও না, দিও না, দিও না। তুমি কিচ্ছু ভেবো না বৌদি, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমি দেখো আগের মতো সব কিছু আবার ঠিক করে দেবো। শুনলে না, বলা তো আমাকে বলে গেল আমি বড় হয়ে গেছি।
গেছি। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমি বড় হয়ে গেছি পলাশদা। সেটা তোমাকে না দেখলে আমি একদম বুঝতে পারতাম না। তোমাকে দেখার পর আমার মনটা যেন কেমন হঠাৎ কেমন হয়ে গেল। আরে বাবা, এরই নাম কি ভালোবাসা নাকি যৌবনের মোহ? না না, যাই হোক তা হোক যাক। এখন আমার পলাশদার কথা শুনে মনে হচ্ছে আমার এই গ্রামকে, এখন আমি তো আর শহরে নই, আমার পলাশদার কথা শুনে বলতে ইচ্ছা করছে সারি সারি না জাগাতা আয়েগি জাগাতা আয়েগি তোরে রো লাগতা হ্যায়। না না না, আর তো আমি শহরে নই, এখন আমি গ্রামের। তাই গ্রামের ভাষায় আমার বলতে ইচ্ছে করছে, কি লিখি তোমার, লিখি তোমার, কি লিখি তোমার, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি কি লিখি তোমার, কিসেল চূড়ার বনে ছায়া ঘন আঁকা বাঁকা তোমার গেছি তোমার গুনে গুনে করে মন তোমারি আশা, কি লিখি তোমার, কি লিখি তোমার, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি পিটার বাবুর বাড়ি, কিন্তু বাড়িতে কাউকে দেখছি না, সব গেল কোথায়? আবার কোথায়? গায়ে ফিরেছি, ছুটে গেছিলাম রাজশেখরের বাড়ি। আপনি পিটার বাবু? কিন্তু আমি তো সাজা শেষ করে বাড়ি এসেছি, পালিয়ে তো আসি নাই। তাহলে আমাকে ধরার জন্য আবার পুলিশ কেন? আপনি আমায় ভুল বুঝছেন পিটার বাবু। আমি আপনাকে ধরবার জন্য আসিনি, এসেছি আপনার সাথে একটু আলাপ করার জন্য। আলাপ? এতদিন ধরে জানতাম কোন জ্ঞানী ডাক্তার বা ইঞ্জিনিয়ার সাথে আলাপ করতে যায় লোকে, এখন দেখছি একটা দাগি খুনি আসামির সঙ্গে আলাপ করতে আছে। আমার এই অভিজ্ঞান সরকারের মতো ছাত্রের পুলিশ অফিসার। আপনি আমায় চিনেন পিটার বাবু? চিনি অফিসার চিনি, আমার লাইফ ড্রামার প্রত্যেকটা চরিত্রকে আমি খুব ভালোভাবে চিনি। এই নাটকের কিছু দৃশ্যে আপনাকে আমার প্রয়োজন হবে। কেন জানেন? কেন? আমার মাথার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, এক মুঠো শান্তি চাই চাই, ওই আগুনটাকে চাপা দেবার জন্য। পিটার বাবু, ছাই দিয়ে কখনো আগুনকে চাপা দেওয়া যায় না। তাছাড়া আগুনটা আপনার মাথায় নয়, জ্বলছে বুকে। আগুনটাকে জ্বলতে দিন, দেখবেন ওই আগুনটা একদিন চারিপাশে সমস্ত অতীতের হতাশাকে পুড়িয়ে নিজেই ছাই হয়ে গেছে। তখন আর ছাই দিয়ে আগুনকে চাপা দিতে হবে না পিটার বাবু। কিন্তু অফিসার, কলঙ্ক নিয়ে আমি কি করে ঘুরবো? চাঁদ যেভাবে ঘুরে পিটার বাবু, তাছাড়া কলঙ্ককে এই বুকে রাখার ক্ষমতা একমাত্র এই চাঁদেরই আছে। অফিসার, হ্যাঁ, আমি জানি না খুনটা আপনি কেন করেছিলেন। এবার আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আইন আপনার সাথে আছে। আরে রাখুন মশাই আপনার আইন। এই ভারত
ভারতবর্ষের বুকে প্রশাসনটাকে প্রথম নাচের মতো নাচাচ্ছে ওই রাজনৈতিক নেতারা। হয়তো আপনার কথাটাই ঠিক, কিন্তু আমি ওদের মধ্যে নই পিটার বাবু। বেশ, তাহলে আমার উপর নজর না রেখে নজর রাখুন আমার ছেলের পলাশের দিকে। পলাশ? কেন, পলাশের কি হয়েছে? না না, এখনো কিছু হয় নাই, তবে ও রাজসাগরকে যেভাবে আঁকলে আছে ওর উপর আঘাত হানাটা অস্বাভাবিক নয়। আমি আপনাকে কথা দিচ্ছি, পলাশের কিচ্ছু হবে না। ধন্যবাদ। আসলে কি জানেন অফিসার, আমার মাঝে মাঝে খুব ভয় হয় আমার মতো যদি। আমি তো আপনাকে কথা দিলাম পিটার বাবু, এবার পলাশের কথা ছেড়ে একটু আপনার কথা ভাবুন। আমার কথা কি ভাববো অফিসার, আমি তো একটা জীবনের ভ্রাম্যমান চিঠি। ওই গডবাবু আমাকে জন্মের মতো খামে পুড়ে প্রাণের স্ট্যাম্প লাগিয়ে পাঠিয়ে দিচ্ছে পোস্টমাস্টার ভাগ্যবাবুর কাছে। এখন ভাগ্যবাবুই ঠিক করতে পারছেন না আমাকে কোথায় পাঠাবে, ওই মৃত্যুর দরজায় নাকি বাঁচার ঠিকানায়। পিটার বাবু, আপনাকেই তো খুঁজে বার করতে হবে তাকে যার ইতিহাস আপনার মুখে জমা হয়ে আছে। আবার আহ্বান, যত কিছু ছিল কাজ সাঙ্গত করেছি আজ দীর্ঘদিন মান পরপারে উত্তরিতে পা দিয়েছি তরুণীতে। আবার আহ্বান,